বিশ্বের সবচেয়ে দামি মশলা বলা হয় জাফরানকে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা কোনটি, এর উত্তর হলো ভ্যানিলা। ভ্যানিলা এসেন্স নামের যে সুগন্ধি জিনিসটি বেকারির শিল্পে ব্যাপক ব্যবহার করা হয়, সেটি হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা। বিশ্ববাজারে বর্তমানে 1 কেজি ভ্যানিলা বিনের দাম 20 থেকে 30 হাজার টাকা। এখান থেকে যে ভ্যানিলা এসেন্স পাওয়া যায় তার প্রতি কেজির দাম লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে। ভ্যানিলা সারা বিশ্বে আইসক্রিম, কোমল পানীয়, কফি, চকলেট, কাস্টার্ড এবং দইয়ের মতো খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সুপরিচিত। পাশাপাশি এটি প্রসাধনী, সুগন্ধি এবং সাবানেও ব্যবহৃত হয়। ভ্যানিলার আদিনিবাস মেক্সিকো। উৎপাদনের শীর্ষ দেশগুলো হল মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, মেক্সিকো, চীন এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জ। বিশ্বে ভ্যানিলা বিনের উৎপাদন প্রতি বছর প্রায় 3000 টন। এর মধ্যে মাদাগাস্কার বিশ্বের 50% ভ্যানিলা সরবরাহ করে। ভারতে প্রথম ভ্যানিলার স্বাদ আসে 1835 সালে। বর্তমানে কেরালার ওয়ান্নার এবং তামিলনাড়ুর নীলগিরিতে এর চাষ করা হয়। তবে আমাদের কাছে পরিচিত ভ্যানিলা এসেন্সের বেশিরভাগই মূলত কৃত্রিম। প্রকৃত ভ্যানিলা হলো বরবটি বা শিমের মতো দেখতে এক ধরনের ফল, যা জন্মায় অর্কিড জাতীয় গাছে। বাংলাদেশে এই ভ্যানিলা বিন উৎপাদনে বড় সাফল্য পেয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র। কৃত্রিম পরাগায়নের কারণে গত 3 বছর ধরে ফলন পাওয়া যাচ্ছে ভ্যানিলার। প্রত্যাশার চেয়েও বেশি ফল এসেছে পরীক্ষামূলকভাবে রোপণ করা এসব গাছে। শুধু ভালো ফলনই নয়, মান এবং সাইজের দিকেও আন্তর্জাতিক মানদণ্ডের উপরের দিকে রয়েছে এসব বিনের সাইজ। যে এই গাছের বর্তমান বয়স প্রায় 4 বছর কাছাকাছি এবং এবছর এটা চমৎকারভাবে ফলন দিয়েছে। ইন্টারন্যাশনালি একটা ভ্যানিলার যে খুঁটি, এটাতে যে পরিমাণ গাছ হবে এটা 3 থেকে 5 বছর। 5 বছরের গাছে অপটিমা মিল দেয়, তো 3 বছর থেকে ফলনটা শুরু হয়। তো 5 বছরের গাছের রেকর্ড হলো আপনি যদি হাফ কেজি ভ্যানিলা বিন পান তাহলে ইন্টারন্যাশনালি ওকে, কারণ ভালো ফলন হয়েছে। আপনি একে করে 1000 গাছ থাকবে, 1000 গাছে 500 গ্রাম করে হলে আপনি প্রায় 500 কেজি আপনি ভ্যানিলা পাবেন। এটা একটা ভালো অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমার এই গাছে বর্তমানে 4 বছর বয়স। এবছর আমি অলরেডি এটা কাউন্ট করেছি এবং এটার কয়েকটা বিনের ওজন নিয়ে প্রজেক্টে ডিল হয়ে প্রায় 3.5 কেজি বিন আছে এখানে। 3.5 কেজি বিন আছে, এটা অনেক বেশি হয়েছে। তার মানে আমাদের বাংলাদেশে যে আমরা বলি যে আমাদের মাটি সোনা, সে আমাদের ওয়েদারও আসলে সোনার মতো খাঁটি। আমি আশা করছি যে ভ্যানিলা আসলে আমাদের দেশে চমৎকারভাবে ফলানো সম্ভব। এই আমার 6 বছর সময় লাগলো শুধুমাত্র এই কাঙ্ক্ষিত একটা ফলন দেখার জন্য, যে কারণে অনেকেই আমাকে কল দিয়ে চারার জন্য আবদার করছে, অনেক কিছুই করছে। আসলে আমরা গবেষকরা যখন এটা মাঠ পর্যায়ে নিয়ে যাই তার আগে এটার কতটা, এটার সাকসেস, এটা ইল্ডিং রেট কত, এটা থেকে আসলে কতটুকু ইনকাম করা সম্ভব, এটা আমরা তথ্য যাচাই বাছাই করে মাঠে যাই। যেহেতু আমরা এখন বর্তমানে ভালো একটা ফলন পেয়েছি, আমরা এখন এটাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে বাগান ডেভেলপমেন্ট প্ল্যানে আছি। আমাদের গবেষণার তত্ত্বাবধানে থেকে আমরা কিছু মাঠ পর্যায়ে এটাকে ভ্যালিডেশন করে দেখব। এরই মধ্যে ভ্যানিলা বিন থেকে এসেন্স তৈরির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় উৎপাদিত একটি বিন থেকেই পাওয়া যায় প্রায় 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। বিদেশি মশলা, যে মশলাগুলো আমাদের দেশে হয় না কিন্তু আমরা বিদেশ থেকে আনতে হয়, সেই মশলাগুলো নিয়ে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। তো দীর্ঘদিন যাবত গবেষণা আমরা করে যাচ্ছি। তবে মশলার মধ্যে যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের মশলা, আমরা জানি যে জাফরান হলো সবথেকে দামি মশলা, কিন্তু আমরা পিছায় আছি। আমাদের দেশে জাফরান হয় না কেন? আমাদের দেশে বরফ পড়ার মতো কন্ডিশন নাই। তখন আমাদের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের মশলা হলো ভ্যানিলা। তাহলে তখন আমরা দেখলাম যে তাহলে ভ্যানিলার কী অবস্থা, যে মশলা গবেষণা আছে কিন্তু সর্বোচ্চ মূল্যের মশলা নিয়ে কাজ হবে না, সেটা তো হতে পারে না। আমরা জাফরান নিয়েও চেষ্টা করেছি। তো পাশাপাশি তখন আমরা ভ্যানিলা নিয়েও উদ্যোগী হই এবং আমরা ইন্দোনেশিয়া থেকে প্রথম 2019 সালে ইন্দোনেশিয়াতে আমরা সরকারি একটা এক্সপোজার ভিজিটে যাই এবং সেখান থেকে ছোট্ট একটা চারা কাটিং আমরা কালেক্ট করতে সক্ষম হই। সেখান থেকে আমার যাত্রাটা শুরু। চারাটা এনে আমি স্টাডি করে দেখি যে এটা আসলে একটা অর্কিড এবং এটা একটা লতা জাতীয় ফসল। এটা একটা সাপোর্ট বেয়ে উপরে উঠবে এবং সে বাতাস থেকে তার একটু নাইট্রোজেন জাতীয় খাবার নিবে এবং সে অর্গানিক যে ডিকম্পোজ অংশগুলো আছে, যেমন হচ্ছে আমরা নারিকেলের ছোবড়া, পাতা পচা, লতা পচা বা কাঠের পচা গুঁড়ি, এগুলো খেয়ে কিন্তু অর্কিডের মতো সে বাড়বে। এখানে কোনো রাসায়নিক সারের প্রয়োজন নেই। এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে অর্কিড কিন্তু একটু ছায়া পছন্দ করে। তো ভ্যানিলার ক্ষেত্রে প্রায় 50 ভাগ ছায়া প্রয়োজন।
অতিরিক্ত রোদে এটা কিন্তু ক্ষতি হয়ে যায়। তাহলে 50 ভাগ ছায়া হলে কি আমাদের দেশে অনেক বনাঞ্চল রয়েছে অথবা বড় বড় বাগান রয়েছে, ফলের বাগান, তার নিচে বড় গাছের নিচে কিন্তু অন্য কোনো ফসল হয় না। সেখানে আমরা কৃষিতে অনেক ধরনের মডেল ডেভেলপ করার চেষ্টা করছি যে অন্য ফসল করা যায় কিনা। শুধুমাত্র শেড লাভিং দুই একটা ফসল যদি বলি আদা, হলুদ, তারপরেও যদি বেশি ছায়া হয় আদা হয় না, হলুদ করা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ভ্যানিলা একদম পারফেক্ট, যে আমার কৃষি জমিতে এই ফসলকে যদি আমরা বাংলাদেশের ওয়েদারে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কৃষি জমির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। আমরা জানি যে আমাদের যদি কৃষি জমিতে প্রভাব পড়ে তাহলে আমাদের প্রধান যে খাবার ধানের উপর প্রভাব পড়বে, অন্য ফসলে সবজি প্রভাব পড়বে। তাহলে ভ্যানিলাতে আরেকটা প্লাস পয়েন্ট হলো কৃষি জমিকে হ্যাম্পার না করেই আমি ভ্যানিলা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। তো সেই 2019 সাল থেকে আমরা প্রায় 3 বছর যাব একটা গাছকেই লালন পালন করি। লালন পালন করার পর 2023 সালের দিকে এসে আমরা প্রথম ভ্যানিলার দেখা পাই এপ্রিলে। তো এখানেও একটা অবস্টাকল ছিল, ভ্যানিলা কিন্তু ফুলে পরাগায়ন করতে হয়, এটা কখনোই নিজেই বিন ডেভেলপ করে না, হাতে করতে হয়। 100% ভ্যানিলা বিদেশে এবং কমার্শিয়াল প্রোডাকশন করতে গেলে আপনাকে হাতে করতে হবে। শুধুমাত্র মেক্সিকোতে এক ধরনের বি উৎপন্ন হয়, সেই বিটাই ভ্যানিলাকে পলিনেট করতে পারে, যেটাকে আপনি চাইলে আবার বাংলাদেশের ওয়েদারে বাঁচাতে পারবেন না, সেটা মেক্সিকোর বাইরে পলিনেট করতে। তখন আমাকে দেখতে হলো পলিনেশন। এই আর্টিফিশিয়াল পলিনেশনও একটা চ্যালেঞ্জ ছিল। তখন বিভিন্ন ঘাটাঘাটি, বিভিন্ন পড়াশোনা করে এবং ভিডিও দেখে আমরা পলিনেশনে সক্ষম হই। এবং মজার বিষয় হলো সর্বপ্রথম যে ভ্যানিলা ফুলটা ফুটে মশলা গবেষণায় সেটাকে আমি পলিনেট করি এবং সেটা সাকসেসফুলি পলিনেট হয়। তো সেখান থেকে আমাদের আরও আগ্রহটা বাড়ে, আমাদের কনফিডেন্ট বাড়ে এবং সেখান থেকে ওই বছরেই আমরা 13টা বিন পাই। 13টা বিন থেকে আমরা যত ধরনের সায়েন্টিফিক ডাটা নেওয়ার সেটা নেই এবং আমরা প্রসেসও করে দেখি যে আচ্ছা সুন্দর একটা ফ্লেভার, ভ্যানিলার যে ফ্লেভার সেটা আমরা, এটা হলো আমাদের সফলতার যাত্রা শুরু। মজার ব্যাপার হলো অর্কিড জাতীয় ফসল হওয়ায় ভ্যানিলার চাষ করা হয় ছায়াযুক্ত জায়গায়, কোনো মাটি লাগে না। এটি জন্মাতে পারে পচা পাতা বা নারিকেলের ছোবরায়। ফলে দেশের বড় বড় আমবাগান বা অন্য কোনো উদ্যান ফসলের সঙ্গে এই মশলার বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক বলে মনে করছেন গবেষকরা। তো যখন আমরা ভ্যানিলা প্রোডাকশন করব তাহলে আমাদের এই যে হিউজ যে একটা মার্কেট আছে ভ্যানিলার, সব জায়গাতে ভ্যানিলা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তবে খুব কম দামের প্রোডাক্টে আসলে ভ্যানিলার জন্য না, ভ্যানিলা একটু এলিট টাইপের প্রোডাক্ট আছে। আপনার হচ্ছে বড় বড় রেস্তোরাঁ আছে, আমরা জানি তারা যে ইন্টারন্যাশনালি কিছু ডিশ ডেভেলপ করে, সেখানে যদি তারা ভ্যানিলা দিতে চায় তখন কিন্তু তারা অর্গানিকটা দিবে এবং তারা সেটাকে ইম্পোর্ট করে আনবে, সেটার জন্য তার অনেক কষ্ট চলে যায়। তো আশা করা যায় যে ভ্যানিলা বাংলাদেশের জন্য ভবিষ্যতের একটা রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে সক্ষম হবে। এবং সবথেকে বড় বেনিফিট হলো এখানে বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই, আপনার অর্গানিক সব খাবার লাগবে। আর মজার বিষয় হলো আমাদের কলা গাছ, যখন আমরা কলা বাগান থেকে কলা তুলে নেই তখন কলা গাছটা পড়ে থাকে, সেটাও কিন্তু ভ্যানিলার একটা ভালো খাবার। তো সেটাই ওখানেও ভ্যানিলা পরিত্যক্ত কলা গাছকে আমরা ভ্যানিলার খাবার হিসেবে ইউজ করতে পারছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে নারিকেলের ছোবরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইউজ, সেটা দিয়ে কিন্তু এটা খাবার হিসেবে ইউজ হচ্ছে, অর্থাৎ গোড়ায় দেওয়া আছে। এবং নারিকেলের যে কোকো ডাস্ট আছে সেটাকে আমরা ইউজ করতে, আমার গাছের পাতা ন্যাচারালি ফল করে, এটাকে শুকায় এক জায়গায় একটু হালকা পচায় এর উপরে দিলে এর খাবার হয়ে যাচ্ছে। পুরোপুরি পারফেক্ট। এবং হচ্ছে বিশেষ করে আরও মজার বিষয় হলো আমাদের বনাঞ্চল রয়েছে, বনের ভিতরে আসলে কোনো ফসল আমরা করি না, আমাদের পাহাড়ে বনাঞ্চল আছে, বড় বড় গাছ পড়ে আছে কিন্তু এর ভিতরে কোনো কাজ হচ্ছে না। এরপরে হচ্ছে আমাদের আমের বাগান আছে, আমরা বলি রাজশাহী জোনে আমাদের অনেক বড় বড় আমের বাগান, অর্থাৎ অনেক লিচুর বাগান আছে। এর ভিতরে যে ছায়াটা পড়ে এই ছায়ায় তো অন্য ফসল হয় না, সেখানে ভ্যানিলা 50 ভাগ ছায়া হলেই খুব ভালো তার জন্য পরিবেশ। হ্যাঁ, এটার ভালো একটা সুযোগ যে আমরা কৃষি জমিকে হ্যাম্পার না করে ভ্যানিলা করতে পারতেছি, প্লাস হচ্ছে এর পিছনে আমাদের শুধুমাত্র অর্গানিক খাবার দিয়ে এটা চাষ করা যাচ্ছে, যেটা আমাদের রাসায়নিক সারের প্রতিও কিন্তু এটা যে আসলে একটা সারের মধ্যে যে একটা ভাগ বসাবে সেটাও আর বসাচ্ছে না। কোনো কিছুকে হ্যাম্পার না করেই ভ্যানিলা বাংলাদেশে একটা নতুন ফসল হিসেবে আবির্ভাব হবে এবং উচ্চ মূল্যের, দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের যেহেতু মশলা, আর যেহেতু আমরা বাইরে রপ্তানি করি বিভিন্ন সবজি, আম এবং বিভিন্ন কৃষি পণ্য, তাদের মাধ্যমেই তাদের হাত ধরেই কিন্তু এটা ইন্টারন্যাশনালি একটা বাণিজ্যের সুযোগ রয়েছে আমাদের। জি, কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া যাবে, তবে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু রুলস আছে। ভ্যানিলার বিভিন্ন গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড। আমি এখানে দেখিয়েছিলাম যে যেগুলো হচ্ছে 5 ইঞ্চির উপরে, 4 থেকে 5 ইঞ্চির উপরের বিন, সেই বিনগুলো হচ্ছে এ গ্রেড, এটা আপনি খুব হাই মূল্যে পাবেন। বি গ্রেডের দাম একটু কম। হ্যাঁ, জি।
এই বিনগুলো কিন্তু এ গ্রেডের, এগুলো 4 ইঞ্চি মানে 8 আঙ্গুলের পরেই এই এতটুক বাড়তি, তার মানে এটা সহজেই আপনি ইন্টারন্যাশনালি একটা ভালো মূল্য পাবেন। আর ছোটোগুলোকে বি গ্রেড হিসেবে আরেকটু লোয়ার ক্যাটাগরিতে যাবে। তবে ভ্যানিলা প্রসেস করার কিছু নিয়ম আছে, ইন্টারন্যাশনাল নিয়ম বেঁধে দেয়। যারা এটা করবেন, এটা কোনো বিষয়ই না। 60 ডিগ্রি টেম্পারেচারে মাত্র 60 ডিগ্রিতে 3 মিনিটের জন্য এটাকে যদি আমরা গরম পানিতে একটু চুবাই রাখি এবং সেখান থেকে এটাকে তুলে প্রতিদিন 2 ঘন্টা মিষ্টি রোদে, প্রতিদিন সকালের মৃদু রোদে আমরা 2 ঘন্টা করে রাখবো, 9টা থেকে 11টার রোদ রেখে আবার হচ্ছে এটাকে একটু কাপড় দিয়ে সুতি কাপড়ে মুড়ায়ে অথবা টাওয়েলে মুড়ায়ে আবার বাক্সে রাখতে হয়, যাতে ময়েশ্চার একবারে চলে না যায়। এভাবে এটাকে 30 to 35% ময়েশ্চার রেখে এটাকে যখন আমরা শুকাই নিব, এটা দেখবেন অটোমেটিক ফ্লেভার দিবে। জাস্ট আপনি এটাকে যদি হট ওয়াটার ট্রিটমেন্ট দেন, পরের দিনে দেখবেন যে এটা থেকে সুন্দর ভ্যানিলা মনে হচ্ছে আপনি সাদা আইসক্রিম খাচ্ছেন, তো ওই ফ্লেভারটা চলে আসে। তো প্রসেসিং কোনো একটা ঝামেলা নাই, আমরা অলরেডি গবেষণা যেহেতু করে ফেলেছি, আমরা প্রোডাকশন থেকে প্রসেসিংয়ে আমরা সব দিক দিয়ে সাকসেস। দরকার ভ্যানিলা চাষের সঙ্গে কৃষকের পরিচিতি। চাইলে চাষিরা মশলা গবেষণা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন এই মশলাটির চাষ। এই মশলা চাষের সাফল্য হলে বাংলাদেশে কৃত্রিম ভ্যানিলা এসেন্স আমদানির উপর নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হবে।